হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের গল্পটি অন্য 10টি গল্পের থেকে অনেক সুন্দর হতে চলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, আজকের গল্পের কণ্ঠে থার্ড ভয়েসে আছি আমি নীল, আর সাথে থাকছেন আশিক সোনালিকার জুটি। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। তাহলে চলুন গল্পটি দেখে আসি বন্ধুরা। শান সোয়ার চুলগুলো খুলে দিয়ে সোয়ার কোমরে নিজের হাত জোড়া রেখে সোয়ার চুলের মাঝে নিজের নাক ডুবিয়ে দিল। সোহা কেঁপে কেঁপে উঠে শানের শীতল ছোঁয়ায় শান চুলে ঘ্রাণ নিতে নিতে ঘোলা কণ্ঠে বলতে থাকে। বউ, চুলে কি দাও বলো তো? এত সুন্দর ঘ্রাণ কেন তোমার চুলে? তোমার খোলা চুলের আমাকে 3 হাত দূর থেকেই ঘ্রাণে আকৃষ্ট করে ফেলে, বারবার তোমার কাছে টানে আমাকে। সোয়া লজ্জায় লাল হয়ে যায়। শানের হাত জোড়া কোমর থেকে ধীরে ধীরে সোয়ার পেটের উপর অবস্থান করতে থাকে। সোয়ার নিঃশ্বাস ওঠানামা করতে থাকে। শান সোয়ার কাছে ঠোঁট ছোঁয়াতে সোয়া কেঁপে ওঠে। আমি একটু আদর করলেই তুমি কাঁপতে থাকো। এই অল্প ছোঁয়াতেই এই অবস্থা আমার বউয়ের। আর যখন বেশি ভালোবাসবো তখন কি হবে সেটার কল্পনা জল্পনা করতে করতে আমি হতাশগ্রস্ত, বুঝলে বউ? সোয়া দুষ্টভরা কণ্ঠে এমন কথা শুনে লজ্জায় চোখ মুখ থেকে কোনো কথা বের হলো না। শান সোয়ার ঘাড়ে ছোট ছোট চুমু দিতে থাকে। সোয়া আবেশে চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর শান সোয়ার কাছে থুতুনি রেখে বলল, বউ, কালকে সুন্দর একটা শাড়ি পরে সুন্দর করে সাজবে। সকালে আমি না হয় বেলি ফুলের মালা নিয়ে আসবো। সোয়া জিজ্ঞেস কণ্ঠে শুধালো। কেন? কালকে কি হঠাৎ শাড়ি পরে সাজবো কেন? শান বিরক্ত হয়ে সোয়ার কথায় পর মুহূর্তেই রাজবাড়ি কণ্ঠে বলল, এক রাত অসুস্থ থেকে আমার বউ সব ভুলে গিয়েছে। আর বেশি দিন অসুস্থ থাকলে না জানি কি হতো যদি আমাকেই ভুলে যেত। ভাবতেই কপাল ফাটা মনে হচ্ছে নিজেকে। কালকে যে তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, ভুলে গিয়েছো? উক্ত কথাটি সোয়ার কর্ণপুর হতেই সোয়া চঞ্চলা দৃষ্টিতে শানের দিকে উৎসাহিত গলায় বলল, সত্যি নিয়ে যাবেন কালকে? আমি তো ভাবলাম অসুস্থ হওয়ায় নিয়ে যাবেন না, আর তাই সব ভুলে বসে আছি। ধন্যবাদ আপনাকে। সোয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। শানের কথা শুনে বলল। বড় কিছু কি চাই আপনার? শান সোয়ার দিকে ঝুঁকে বাঁকা এসে বলল। কিস মি বেবি। সোয়া চোখ বড় বড় করে তাকায়। সোয়া হতবাক স্বরে বলল। এটা আপনার বড় চাওয়া? এই চাওয়া তো মারাত্মক চাওয়া। শান শান্ত চোখে সোয়ার চোখে তাকায়, গম্ভীর গলায় বলল, তুমি কি দেবে না আমাকে আমার প্রাপ্য? যদি মনে করো আজ ছাড় দেব তাহলে কিন্তু ভুল ভাবছো মেয়ে। আজ কিন্তু আমি আমার প্রাপ্য আদায় করে ছাড়বো। কিস মি কুইক। সোয়া হতবাক হয়ে তাকায়। এ ছেলে দেখি জোর করে আদায় করছে। শান সোয়ার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। সোয়া লজ্জা নিয়ে চোখ বন্ধ করে পা উঁচু করে শানের ওষ্ঠাধরের সঙ্গে নিজের ওষ্ঠাধরে এক করে দেয়। শান মনে মনে হেসে সোয়ার সাথে সাড়া দেয়। কিছুক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দেয়। সোয়া মাথা নিচু করে জোরে জোরে শ্বাস নিতে থাকে। শান সোয়ার গালে ঠোঁট ছুঁয়ে বলল, চলো রুমে চলো, এখনও তোমার জ্বর রয়েছে। সোয়া শানের সাথে রুমে এসে পড়ে। সকালে ফজরের নামাজ শেষ করে শান জগিংয়ে একেবারে বাড়িতে ফিরবে। আশার বাজার ফুলের দোকান ঘুরে এসেছে, কিন্তু বেলি ফুলের মালা পায়নি। মন কালো করে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি বাগানে ঢুকতে ঢুকতে এদিক ওদিক তাকাতে ছাদের দিকে চোখ পড়ে। সোয়ার জন্য ছাদের ফুল গাছ এনেছিল, সেখানে বেলি ফুলও রয়েছে। ভেবেই শানের মনে প্রশান্তি পায়। শান দ্রুত পায়ে ছাদে উঠে যায়। গিয়ে দেখে বেলি ফুলের গাছটায় অনেক ফুল ফুটেছে। ফুল সহ অসম্ভব সুন্দর লাগছে গাছটা। শান গাছটার কয়েকটা ছবি তুলে ফুল তুলে নেয়। রুমে গিয়ে মালা বানাতে থাকে। আজ ভোর রাতেও সোয়ার জ্বর এসেছিল, তবে আগের তুলনায় কম। তাই সোয়া এখনো ঘুমিয়ে রয়েছে, তাই পুরো রুম শুনশান। শান মনোযোগ সহকারে ইউটিউব দেখে বেলি ফুলের গাজরা বানিয়ে যাচ্ছে, আর মনে মনে কল্পনা করছে কেমন লাগবে তার ছোঁয়াকে। সোয়াটা দেখে নিশ্চয়ই খুশি হবে। দীর্ঘ সময় ত্যাগ করে বেলি ফুলের গাজরা বানাতে পুরোপুরিভাবে সক্ষম হয় শান। গাজরাটা হাতে নিয়ে বড়সড় প্রশান্তির হাসি দেয় শান। টেবিলের উপর সযত্নে গাজরাটা রেখে কাপবোর্ড থেকে সোয়ার জন্য শাড়ি বের করে রাখে। শান ল্যাপটপ নিয়ে ব্যালকনিতে এসে পড়ে। সোয়ার ঘুম ভাঙতেই সোয়া কিছুক্ষণ শুয়ে থেকে আড়মোড়া ভেঙে উঠে বসে। শানের জায়গাটা খালি দেখে কপালের উপর পর পর কয়েকটা ভাঁজের সৃষ্টি হয়। সোয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 7:40 বাজে। সোয়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে যেতে যেতে সোফার সামনে থাকা ছোট টি টেবিলের উপর তার প্রিয় কালো শাড়ি আর গাজরা রাখা। সোয়া অবাক হয়ে সোফায় বসে সেগুলো হাতে নিয়ে দেখতে থাকে। বুঝতে বাকি নেই শান এগুলো রেখেছে। শাড়িটা বিয়ের শপিংয়ের সময় শানই পছন্দ করে দিয়েছিল। বিয়ের অনুষ্ঠানের পর
আর শাড়ি না পরলেও কয়েকটা শাড়ি তার পছন্দের তালিকায় রয়েছে। সোয়া শাড়িটা হাতে বুলিয়ে এসে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর সোয়া বেরিয়ে আসলে শানকে দেখতে না পেলে ব্যালকনির দিকে অগ্রসর হয়। শানকে ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে রেগে বলে উঠল, এতক্ষণ ধরে খুঁজে মরে যাচ্ছি আমি, আর আপনি এখানে শব্দহীনভাবে বসে আছেন। মাথা কাণ্ড জ্ঞান নেই আপনার? শান ভ্রু কুচকে সোয়ার দিকে তাকিয়ে নাক মুখ খুঁচে বলল, এই সকাল সকাল রাখছো কেন? আজকে কি ঝগড়া করবে নাকি? সোয়া মুখ ফুলিয়ে বলল, তো আর কি করব, আমি উঠে সেই কখন থেকে খুঁজেছি আপনাকে, আর আপনি এখানে চুপ করে বসে আছেন। মানা যায় এসব? শান বসা থেকে উঠে দাঁড়ালো, রুমে যেতে যেতে বলল, আচ্ছা বাবা, ভুল হয়েছে আমার। এবার বলো কেন খুঁজছিলে আমাকে? সোয়া আমতা আমতা করে বলল। এমনি খুঁজছিলাম, আমি ভেবেছি আজকেও থানায় চলে গিয়েছেন। শান ফিসলে হেসে বলল, বোকামি, আমি যাচ্ছি না কোথাও। গেলেও তোমাকে বলে যাব। ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাবে, ঠিক আছে? সোয়া মাথা নেড়ে সায় জানায়। ব্রেকফাস্ট শেষ করতে করতে তামিম এসে হাজির হয়। তামিমের আজকাল পড়াশোনার প্রেশার থাকে, তাই আগের মতো আসতে পারে না বেশি বেশি, তবে সময় পেলেই চলে আসে। আজ তাদের কলেজ বন্ধ, তাই চলে এসেছে। ব্রেকফাস্ট শেষে শান, তামিম, সিমি, নীলা মিলে গল্প করায় ব্যস্ত। নাইসে টমিকে নিয়ে দৌড়াচ্ছে আর খেলছে। সোয়া সবসময় ধীর গতিতে খায়, তাই টেবিলে বসেও খেয়ে যাচ্ছিল। খাওয়া শেষ হতেই সোয়া রুমে চলে গেল তৈরি হতে। কালো শাড়িতে পরে চুলগুলো খোপা করে হালকা মেকআপে তৈরি হয়ে যায় সোয়া। শাড়ি একদমই পরতে পারে না সোয়া, তাই কোনো রকমে পড়েছে, শুধু বাকিটা নীল আর সিমিকে বলবে ঠিক করে দিতে। দরজায় নক করতেই সোহা দরজা খুলে দেখে শান এসেছে। শান সোয়াকে দেখে চোখ জড়িয়ে নিল। বিয়ের পর আজ আবার এতদিন পর সোয়াকে প্রথম শাড়িতে দেখছে। সৌন্দর্যটা বেশি বেড়ে গিয়েছে। শান দু পায়ে এগিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। সোয়া লজ্জামাকে হাসি দিয়ে মাথা নিচু করে নেয়। শান সোয়ার কোমরে হাত দেখে সোয়াকে জড়িয়ে ধরে চুলের গাধা ও বেলি ফুলের মালার গ্রান নিল চোখ বন্ধ করে। শান সোয়ার কোমরের কাপড়টুকু ভেদ করে উন্মুক্ত কোমরে হাত রাখতেই সোয়ার শরীরে কম্পনের সৃষ্টি হয়। সোয়ার চোখ বন্ধ করে সোয়ার হাত চেপে ধরে আলতোভাবে। শান সোয়ার উন্মুক্ত পেটে হাত বুলিয়ে মাতাল কণ্ঠে বলল, এলোমেলো ভাবে শাড়ি পরে নিজেকে সাজিয়ে নিয়েছো আর পাগল করে দিচ্ছ তুমি। সোয়া মাথা নুইয়ে চোখ বন্ধ করে মুচকি হাসলো। শান সোয়ার এলোমেলো শাড়িটুকু ঠিক করে সোয়াকে পরিপূর্ণভাবে সাজিয়ে তুললো। সোয়া ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলল, খুবই সুন্দর লাগছে বউ তোমাকে। সোয়া লজ্জামাকে হাসি দিয়ে বলল। আপনি তৈরি হবেন না? শান উত্তর দেওয়ার আগে ফোনের রিংটোনে বিকট শব্দে পুরো রুম বিস্তার করতে থাকে। শান পকেট থেকে ফোন বের করে দেখে থানা থেকে ফোন এসেছে। শান ফোন রিসিভ করে কথা বলতে থাকে। ফোনের ওই পাশ থেকে কথাগুলো না শুনতে পারলেও শানের মুখ দেখে বুঝতে পারলো কিছু একটা হয়েছে। শানের মুখমণ্ডল শক্ত হয়ে এসেছে, কপালে আঙুল ঘষতে ঘষতে রাগ কন্ট্রোল করছে সেটাও বুঝতে পারলো। শান ফোনে শুধু গম্ভীর বলল, আসছি আমি। সোয়া ভ্রুকুচকে তাকায় শানের দিকে। কোথায় যাবে শান? শান ফোন কেটে সোয়ার সামনে এসে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল, আমাকে যেতে হবে এখনই। সোয়া সোয়া দৃষ্টিতে তাকালো। শান সোয়ার গালে হাত রেখে বলল, আমি যত দ্রুত সম্ভব চলে আসার চেষ্টা করব। তুই মন খারাপ করবে না প্লিজ। সোয়া নিজেকে শান্ত রেখে মাথা নাড়িয়ে সায় দেয়। শান মলিন এসে তাড়াহুড়ো করে তৈরি হতে থাকে। সোয়া চুপচাপ বসে শানের কার্যক্রম দেখতে ব্যস্ত। পুলিশ ডিপার্টমেন্টের উপর মনে মনে বিশাল রাগ পুলিশ নেয়। যদিও রাগ দেখাতে পারবে না, তাও সে রেগেই থাকবে বলে ধরে নেয় সে। তাদের জন্য একদিন বউকে ঘুরতে নিতেও পারলো না। শান তৈরি হতে হতে ব্যস্ততার মাঝে একটি চাবি রাখলো। সোয়া সেটা সূক্ষ্ম চোখে দেখতে থাকে। দেখে বুঝতে পারে এটা আলমারি, সে কাপড় লক করা থাকে সবসময়। সেই ডয়ারের চাবিটা সোয়া শানকে বলতে গিয়েও বলো না। শান জিপের গাড়ি নিয়ে সোয়ার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। সোয়া দরজা লাগিয়ে সেই চাবিটা নিয়ে ডয়ারটা খুললো। ডয়ার খুলতেই সোয়া ভ্রু জোড়া কিঞ্চিত কুচকে নেয়। শানের কথা মতো এখানে কোনো ফাইল নেই, শুধু রয়েছে একটা ডায়েরি। সোয়া সেটা হাতে উঠিয়ে নেয়। মনটা ছটফট করে ওঠে কি আছে এটার ভিতর দেখার জন্য। রাত 9টা নাগাল বাড়ির কলিং বেল বেজে উঠতেই সালমা সদর দরজা খুলে দেয়। শান জুতা জোড়া খুলে ড্রয়িং রুমে আস্তে আস্তে দেখতে পেল শাহনাজ বেগম আর নীলা চিন্তিত চেয়ারায় বসে রয়েছে। শান দুজনকে দেখে বলল, কি হয়েছে? এভাবে চিন্তিত দেখাচ্ছে কেন তোমাদের? শাহনাজ বেগম রাগী গলায় বলল, বাড়ির বাইরে গিয়েছো আর বাড়ির খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করো? তুমি যাওয়ার পর থেকে সোহা দরজা বন্ধ করে ঘরে বসে রয়েছে, এখনো বের হয়নি। আমরা সবাই ডেকে এসেছি বারবার, কিন্তু দরজা খোলেনি একবারও। খাবারের জন্য ডাকলে বলেছে পরে খাবে। শাহনাজ বেগম বেশি রেগে রয়েছে, তাই শান আর কিছু বলল না, উপরে যেতে যেতে বলল, আমি দেখছি, চিন্তা করো না। সুহা তো তখন রাগ করেনি, তাহলে হঠাৎ এমন বিহেভিয়ার করে কেন বুঝে উঠতে পারলো না শান। ভাবতে ভাবতে শান দরজায় হাত রাখতে দরজা খুলে যায়। শান অবাক হয়ে বলল, মা তো বললো দরজা লক করা, তাহলে খুললো কিভাবে? শান ভিতরে ঢুকে পড়ে রুম চোখ বলিয়ে সোয়াকে দেখতে পেল না।
মাথার ক্যাপ রেখে ব্যালকনির দিকে অগ্রসর হয়। হাঁটুর উপর হাত রেখে তার মাথা রেখে বসে থাকতে দেখলো সোয়াকে। শান গিয়ে সোয়ার সামনে বসে সোয়ার মাথায় হাত রেখে আলতো স্বরে ডাকলো। সোহা। শানের ডাকে সোয়া মাথা তুলে তাকায়। সোয়ার চোখ মুখ দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে শানের। ব্যালকনির আলো জ্বালানো হয়নি, তাই পুরো অন্ধকার থাকলেও 1 থেকে 2 হাত দূরে তামিমের ব্যালকনি আবছা আলোতে সোয়ার চোখ মুখ ভালোই দেখা যাচ্ছে। সোয়া এখনো সকালের পোশাক ছাড়েনি। সোয়া কি তার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল, তাই রাগ করে দরজা খুলেনি? শানের ভাবনার মাঝে এই সোয়া শানের উপর ঝাঁপিয়ে পড়ে। শানের গলা জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে ওঠে সোয়া। শানের চেহারায় বিস্ময়ের রেশের ছড়াছড়ি। শান সোয়ার মাথায় হাত বুলিয়ে চিন্তিত গলায় বলল, সোহা, এভাবে কাঁদছো কেন? আমি না আসায় তুমি কষ্ট পেয়েছো? সরি সোহা, আমি ইচ্ছে করে করিনি। আমি আসতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবে আসতে পারিনি। সোহা, কেঁদো না প্লিজ। সোয়া আরো শক্ত করে শানের গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শান জোর করে নিজের গলা ছাড়িয়ে সোয়াকে সামনে বসিয়ে সোয়ার চোখে মুখে ছিয়ে দিতে দিতে বলল, তুমি ঘোরার জন্য এভাবে কাঁদছো? আমরা সত্যি এবার ঘুরতে যাব, ঠিক আছে? এখন কান্না বন্ধ করো। সোয়ার ডানের বামে মাথা নেড়ে হিচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, আমি ঘুমাবার জন্য কাঁদছি না। তাহলে কেন কাঁদছো? কেন তুমি? আচ্ছা, তুমি কি সকাল থেকে এখানেই বসেছিলে? তুমি দেখোনি তোমার জ্বর আবার বেড়েছে? সোয়া কোনো উত্তর না দিয়ে আবার শানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শান বারবার জিজ্ঞেস করলেও সোয়া উত্তর দেয়নি কোনো। সোয়া কাঁদতে কাঁদতে আপন মনে ভাবতে থাকে, এতগুলো দিন ধরে লোকটা আমাকে আড়ালে ভালোবেসে গিয়েছে, অথচ আমি একবারও বোঝার চেষ্টা করিনি। উনিও কোনোদিন আমাকে বুঝতে দেয়নি, শুধু ভালোই বেসে গিয়েছে। কখনো ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ায়নি আমার সামনে। এত কেন ভালোবাসে আমাকে? একটা ডায়েরির মাঝে তার ভালোবাসা আবেগ অনুভূতি দিয়ে প্রতিটি লেখা হৃদয় স্পর্শ করে গিয়েছে। এত গভীরভাবে কেউ কাউকে আড়াল থেকে ভালোবাসে জানতাম না। সোয়া মাথা তুলে অশ্রুসিক্ত দৃষ্টি নিয়ে তাকালো শানের দিকে। চোখ থেকে বারবার পানি পড়ে যাচ্ছে। কান্নার সাথে হিচকিও এখনো থামেনি। শান ছোঁয়ার চোখের পানি মুছিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলল, কিছু বলছো না আর কান্নাও বন্ধ করছো না। কত রাত হয়েছে খেয়াল আছে? তুমি সকালের পর কিছু খাওনি কেন এখনো? তুমি বলবে কি হয়েছে? সোয়া মাথা নেড়ে না করলো। শান রেগে গেল, কিন্তু কিছু বলল না। শান ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, চলো রুমে চলো, সারা রাত এখানে বসে থাকা যাবে না। সোয়া কোনো রকমে উঠে দাঁড়ায়, কিন্তু খুব জ্বর আর না খেয়ে থাকার কারণে দুর্বল শরীর নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না। সোয়ার মাথা ঘুরে উঠতেই সোয়া পড়ে যেতে নিল। শান ভয় পেয়ে সোয়াকে আগলে নেয়। সোয়াকে বক্ষস্থলায় আগলে নিয়ে বিচলিত কণ্ঠে বলল, সোহা, ঠিক আছো তুমি? সোহা। সোয়া পিট পিট করে চোখ খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হলো। এবার পুরোপুরি জ্ঞান হারিয়ে শানের উপর ভর ছেড়ে দিল। শান অস্থির হয়ে সোয়াকে কোলে তুলে নেয়। অন্ধকারে আবৃত ব্যালকনি থেকে সোয়াকে রুমে এনে বেডে শুয়ে দেয়। শান সোয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকালো। বিধ্বস্ত চেহারায় কেঁদে কুটে চেহারা বেহাল দশা। চোখ মুখ ফুলে রয়েছে, মুখে সকালের মেকআপ এক ফোঁটা অবশিষ্ট নেই। চুলের খোপা খুলে গিয়েছে। সাদা বেলি ফুলের গাজরাটা বাদামি রং ধারণ করেছে। বেলি ফুলের গাজরা চুলের সাথে কোনো রকমে আটকে রয়েছে। সকালের থেকে এখন একদমই অন্যরকম লাগছে, আর খুব সুন্দর লাগছে। কিউটনেসটা বেশি মনে হচ্ছে। শান সোয়ার অগোছালো শাড়ির দিকে তাকালো। জর্জেট কালো শাড়ি ভেদ করে সোয়ার পেট দেখা যাচ্ছে। শান চোখ সরিয়ে পানির গ্লাস হাতে নিয়ে সোয়ার মুখের উপর ছিটিয়ে দেয়। 2-1 বার দেওয়ার পর সোয়ার চোখের পাপড়ি কিছুটা নড়ে চড়ে উঠতে দেখে শান বিচলিত কণ্ঠে সোয়াকে ডাকলো। সোহা। সোহা, চোখ খোলো। সোয়া পিট পিট করে চোখ খুলে তাকায়। শানের দিকে তাকিয়ে উঠতে বসতে নিলে শান উঠতে সাহায্য করে। শান থার্মোমিটার দিয়ে জ্বর মেপে চোখ বড় বড় হয়ে গেল। জ্বর আবার আসে 3 ডিগ্রি ছুঁই ছুঁই। শান অগ্নি চোখে তাকিয়ে বলল, এভাবেই শরীর দুর্বল করে বসে থাকো, তোমার আর ভালো হতে হবে না। একটু জ্বর কমেছিল ম্যাডাম, সেটাও আবার নিয়ে এসেছে। তাও আবার 103 ছিল, কমে গিয়েছিল, কিন্তু এখন আবার 103 হয়ে যাচ্ছে। সোয়া দুর্বল হাসলো। সোয়ার হাসি দেখে শানের রাগ আকাশ ছুঁই ছুঁই। শান রেগে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ঢোকার আগে আদেশ স্বরূপ বলে গিয়েছে, চুপ করে রেস্ট করবে, আমি না আসা পর্যন্ত বিছানা থেকে নামবে না। সোয়া আদশুয়া হয়ে বসে থেকে দেখে, চোখ বন্ধ করে নেয়। আর শানের লেখা ডায়েরি দেখে কান্না ছাড়া আর কিছুই করেনি। ডায়েরিটা দেখে শান যে তাকে এত ভালোবাসে সেটা অবিশ্বাস্য লাগছিল। শানের বিয়ের আগে সব বিহেভিয়ার দেখে সোজা ভেবেছিল শান সোয়াকে তখন সহ্য করতে পারবে না। বিয়ের পর সব ভুলে গেলেও আজকে তো সব ধারণায় পাল্টে দিয়েছে তার। সোয়া ব্যথাতুর দৃষ্টিতে চোখ খুলল। এতে কান্না করায় মাথা ব্যথায় জর্জরিত হয়ে রয়েছে। এর মাঝে দরজা খোলার শব্দ শুনে সোয়া ওয়াশরুমের দিকে তাকালো। শান বেরিয়েছে শাওয়ার নিয়ে।
গায়ে শার্ট ট্রাউজার আর টাওয়াল দিয়ে চুল মুছছে। সোয়া ভাবলো ছেলেটা টি শার্ট পরে না, একদমও পরলেও সেটা হঠাৎ একদিন পুরো কাপড় ভর্তি খুঁজে সর্বোচ্চ 3টি টি শার্ট পাওয়া যাবে, আর বাকি সব শুধু শার্ট আর হাতে গোনা কয়েকটা পাঞ্জাবি। সোয়া ভাবনার মাঝে চোখ সরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। 2 পা বাড়াতেই সোয়া পড়ে যাবে ভেবে শান দ্রুত পায়ে এগিয়ে আসলো। সোয়াকে ধমক দিয়ে বলল, ভালো লাগে না তোমার? তোমাকে উঠতে না করেছিলাম না? উঠেছো কেন তুমি? কি লাগবে? সোয়া কাচুমুচু করে বলল। মাথা ব্যথা করছিল তাই ঔষধ আনতে যাচ্ছিলাম। শান দাঁতে দাঁত চেপে বলল। সারাদিন বসে বসে কাঁদলে মাথা ব্যথা করবে না? সোয়া ইনোসেন্ট ফেস করে তাকালো। শান সোয়ার মুখের সামনে থাকা 2-1টা চুল কানের পেছনে গুজে দিয়ে ধীর স্বরে বলল, তোমাকে অন্যরকম লাগছে সোহা। সকালের এক রূপ আর এখন এক অসাধারণ অগোছালো অন্যরকম রূপ। তোমার এই রূপটা বড্ড টানছে আমাকে। এত সুন্দর লাগছে কেন তোমাকে বলো তো? সোয়া শানের কাছে আরেকটু এগিয়ে গেল, মিষ্টি এসে বলল, আপনার কি মনে হয় জানেন?